আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রাফিক ডিজাইন কোর্সের এটা দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলোর দিকে আগাবো। তার আগে আপনারা অনেকেই বেশ কিছু প্রশ্ন করেছেন কমেন্টে, সেগুলো আর একটু উত্তর আমি দিয়ে নেই, আপনাদের সাথে একটু কথা বলে নিই। এখন থেকে একটা পার্ট আসবে, যে পার্টে সবার প্রথমে বা ভিডিওর লাস্টে একটা সময় আপনাদের প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যার যত সমস্যা আছে সবকিছু আমাকে কমেন্টে জানাবেন। যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টে জানালে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি সবার প্রথমে সুমাইয়া আপু উনি লিখেছেন, আপনি একটা জিনিস, থ্যাংক ইউ সো মাচ। অস্থির ভিডিও ভাই, ওয়ান্ডারফুল ভাই। ভিডিও এডিটিং কোর্স চাই। বেসিক কম্পিউটার কোর্সটা শেষ হওয়ার পরে আমি আপনাদের জন্য ভিডিও এডিটিং এর কোর্স নিয়ে আসবো। সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর যা আছে সবকিছু শেখাবো। ইউটিউবের জন্য ভিডিও কিভাবে বানাবেন, ওয়েডিং এর জন্য কিভাবে ভিডিও এডিট করতে হবে, সবকিছু থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে ফাহাদ ভাই তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। আমি টি শার্ট ডিজাইন নিয়ে আগ্রহী। অবশ্যই আমরা আস্তে আস্তে যখন বেসিক টুলস গুলো শেষ হয়ে যাবে তারপরে টি শার্ট ডিজাইন, মগ ডিজাইন, ক্রেস্ট ডিজাইন, মানে সবকিছু দেখবো যেগুলো মার্কেট প্লেসে খুব বেশি ট্রেন্ডিং এ চলে, সবকিছু আমরা আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নাই। এরপর রুহুল ভাইয়া থ্যাংক ইউ জানিয়েছে। ইব্রাহিম ভাই লিখেছেন, এগিয়ে যান, ভালোবাসা অবিরাম। যা বোঝাবেন এবং যা শিখাবেন তা প্রত্যেকটা বিষয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাবেন, বেসিক টু অ্যাডভান্স এর জায়গায় লেখালাম। থ্যাংক ইউ সো মাচ। এই কোর্সটাকে আমি রেগুলার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবো আপনাদের সবাইকে সাথে নিয়ে। দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। টি শার্ট নিয়ে, হ্যাঁ টি শার্টের কথা অলরেডি বলে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। গ্রাফিক ডিজাইন এবং ফটোশপের কাজে ভিডিও চালিয়ে যাবেন? হ্যাঁ ভাই, এই সিরিজটা চালিয়ে যাবো। এই সিরিজটা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো। ফটোশপের সিরিজের পরে আমি ইলাস্ট্রেটরের সিরিজটা নিয়ে আসবো। এই দুইটা কম্বাইন করে যদি আপনি শিখেন, তারপরে ফিগমা শিখাবো, লাস্টে ক্যানভাটাও কয়েকটা ভিডিও দেখায় দিব। একদম গ্রাফিক ডিজাইন আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, একজন লিখেছেন কুমিল্লা থেকে, থ্যাংক ইউ সো মাচ। ফটোশপ 7 আর এটার মাঝে কি পার্থক্য? ফটোশপ 7টা 2007.0, যেটা 2002 সালের প্রোডাক্ট, বুঝতেছেন? তখন কিন্তু পৃথিবীতে অ্যান্ড্রয়েড ফোনই ছিল না। তাহলে আপনি সেই 2002 সালের একটা সফটওয়্যার দিয়ে 2025 সালের একটা প্রবলেম সলভ করতে পারবেন? এখন মানুষের চাহিদা অনেক বেশি। এখন মানুষ যেসব ডিজাইন গুলা চায়, যেসব কাজগুলা করতে হয়, সেই কাজগুলা এই 2002 সালের সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন না। আরেকটা বিষয় ফটোশপ 7.0 দিয়ে আপনি যে কাজটা করতে 2 ঘন্টা লাগবে আপনার, সেই কাজটা আপনি এখনকার ভার্সন গুলাতে জাস্ট 2 ক্লিকে করে ফেলতে পারেন। আই এম এক্সাইটেড ফর টি শার্ট ডিজাইন। হ্যাঁ, টি শার্ট ডিজাইনের ভিডিও আসবে। ওকে, তো মোটামুটি শেষ আপনাদের কমেন্ট গুলা যেগুলো ছিল। আপনাদের যার যত সমস্যা আছে সবকিছু আমাকে যদি কমেন্টে আপনারা জানান, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওর যে কোনো একটা পার্টে। ওকে, তো আমরা এই ভিডিওর পরবর্তী সেকশনে চলে যাব, পরবর্তী পার্টে চলে যাব। এখন কিবোর্ড থেকে আপনি শিফট চেপে ধরে রেখে কার্সর যেখানেই নিয়ে যান না কেন, আপনার কিন্তু একটা পারফেক্ট বৃত্ত তৈরি হবে। অল্টার ব্যাক স্পেস, উপরের কালার সিলেকশন হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব এই সিলেকশনটা উঠিয়ে দেওয়ার জন্য, এবং মুভ টুল আনার জন্য আমরা ভি প্রেস করব। এগুলো আপনারা এখান থেকেও করতে পারেন, নো প্রবলেম। এখন আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে বসিয়ে দেই, দেখেন আমাদের জাতীয় পতাকার একটা শেপ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তো আমি আসলে চাচ্ছিলাম প্রথম দিন আপনারা অন্তত কিছু না কিছু শিখেন, একটা পতাকাই তৈরি করা শিখেন, অথবা আপনারা, আমি প্রথম দিন 2016 সালে যখন শিখেছিলাম, আমি এই টুলটা ইউজ করে, জাস্ট মার্কিউ টুলটা ইউজ করে, রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা ইউজ করে আমি শহীদ মিনার আর্ট করছিলাম, আমার মনে আছে। তো তখন আমি ভালোই একটা মার্কেট পাইছিলাম, জনপ্রিয়তা পাইছিলাম ক্লাসে। এখনো সেই দিনগুলো মনে পড়ে, সেই 16 সালের কথা, ঠিক আছে? তখন আমি বাচ্চা মানুষ। আচ্ছা, যাই হোক, তো আপনারা আজকে এই টুলগুলা ইউজ করে অনেক ধরনের ডিজাইন আছে, টেবিল বানাইতে পারেন, প্যাটার্ন ডিজাইন বানাইতে পারেন, তারপরে এরকম পতাকা তৈরি করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। একটু প্র্যাকটিস করবেন, মোটামুটি আস্তে আস্তে এগুলো আপনাদের মাথায় আসবে। এখন লেয়ারের মাঝে আমরা বারবার কেন লেয়ার নিচ্ছি, ঠিক আছে? আমরা বারবার লেয়ার কেন নিচ্ছি? ধরেন আমার এই বৃত্তের যে লেয়ারটা আছে, এই লেয়ার 3-তে বৃত্তটা রয়েছে, আমি যদি আরেকটা শেপ এভাবে নিয়ে আমি যদি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিই, এখন যদি আমি মুভ টুল নিলাম, এই সিলেকশনটা উঠিয়ে দিলাম কন্ট্রোল ডি প্রেস করে, এখন আমি এটা নাড়াইতে গেলে আমার ওইটা শুদ্ধা নড়তেছে। কারণ কি? আমরা দুইটা জিনিসই একটা লেয়ারের মাঝে নিয়ে ফেলেছি। আমি নতুন একটা লেয়ার নিয়ে যদি নিতাম, তাহলে কিন্তু আমার এই দুইটা আলাদা আলাদা থাকতো, আমি আলাদা আলাদা সরাইতে পারতাম, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না, দুইটা এক লেয়ারে চলে আসছে। বিপদ না? এই জন্য আপনাদের অবশ্যই নতুন নতুন শেপের জন্য নতুন নতুন লেয়ার নিতে হবে। এখন এটাকে আমি ডিলিট করব কিভাবে? ডিলিট করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সিলেকশন টুলটা অনেক কাজে লাগে। জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, এই লেয়ারে আছে যেহেতু, এই লেয়ারটা সিলেক্ট আছে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করলাম, ব্যাস আমার ডি সিলেক্ট হয়ে গেল। ভি প্রেস করলাম, আমার
আমার সিলেক্ট কি বলে মুভ টুলটা চলে এসেছে, এখন আমি এটা নাড়াতে পারতেছি। এখন ধরেন আমি এখান থেকে কিছু ডিলিট করতে চাচ্ছি, ধরেন আমার এই লেয়ারে সিলেক্ট আছে, আমি চাচ্ছি এই সবুজটাকে এখান থেকে কিছুটা ডিলিট করতে, মার্কি টুল নিলাম, নিয়ে এখান থেকে সিলেক্ট করে আমি যতই ডিলিট প্রেস করি আমার ডিলিট হচ্ছে না। কারণ কি, এই সবুজ যে আমার শেপটা সেটা আছে হচ্ছে এই লেয়ারে, কিন্তু আমার লেয়ার প্যালেট থেকে সিলেক্ট করা আছে এই লেয়ারে, বৃত্তের লেয়ারে সিলেক্ট করা আছে, তাহলে এই জন্য আমার এখান থেকে ডিলিট হচ্ছে না। তাহলে আমাকে এইটা সিলেক্ট করে নিতে হবে, তারপর আমি ডিলিটে প্রেস করলে এই যে দেখেন ডিলিট হয়ে গেল। ওকে, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। এইভাবে আপনারা নতুন নতুন শেপের জন্য নতুন নতুন লেয়ার নিয়ে নেবেন, এবং অবশ্যই যেই লেয়ারে কাজ করতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। আপনি নতুন লেয়ার নিয়েছেন কিন্তু আপনার সিলেক্ট করা এখানে, এই লেয়ারই কিন্তু কাজ হয়ে যাবে, নতুন লেয়ার অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো আশা করি আজকে আমরা মোটামুটি কিছু না কিছু শিখতে পেরেছি। আর আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের রেড শেপটা, লাল শেপটা আমরা তৈরি করেছি, এটা এই লেয়ারের মাঝখানে, লেয়ারগুলোর মাঝখানে সবার উপরে আছে, তাই না? এটাকে যদি আমরা এভাবে ড্রাগ করে এই সবুজটার নিচে নিয়ে যাই, এখান থেকেও সেটা সবুজের নিচে চলে গেছে। অর্থাৎ আমি যদি এখন সবুজটা একটু সরাই, যে দেখতে পাচ্ছেন এটা নিচে চলে গেছে, অর্থাৎ যে লেয়ারটা হচ্ছে নিচে থাকবে সেই লেয়ারটা কিন্তু দেখা যাবে না। ওকে, তো এখন যদি আমি এটাকে ড্রাগ করে আবার উপরে নিয়ে যাই, তাহলে আবার এটা দেখা যাবে। একটা পৃষ্ঠার উপরে আরেকটা পৃষ্ঠা রাখলে যেরকম নিচের পৃষ্ঠাটা দেখা যায় না, ঠিক সেম টু সেম। আর ধরেন আপনি একটা লাল পৃষ্ঠা আর একটা হচ্ছে সবুজ পৃষ্ঠা নিয়ে যদি তুলনা করেন, তাহলে দেখা যাবে কি যে পৃষ্ঠাটা উপরে আছে সেটাই কিন্তু আপনার আগে দেখা যাবে। এখন যদি আমি সবুজটাকে আবার উপরে নিতে চাই, এভাবে ড্রাগ করে আমি উপরে নিতে পারবো, দেখেন সবুজটা উপরে চলে আসছে। আবার সবুজটাকে যদি নিচে পাঠাইতে চাই, এই লেয়ার প্যালেট থেকে আমাকে এভাবে ড্রাগ করে নিয়ে যেতে হবে। আর সবার নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারটা, এটাও কিন্তু একটা জাস্ট শেপ। এই যে দেখেন এটা একটা শেপ, এটা সাদা রঙের একটা শেপ। ওকে, এটা সবার নিচে আছে, আমি যদি এটাকে ড্রাগ করে উপরে নিয়ে যাই, তাহলে দেখেন ওইগুলা নিচে পড়ে গেল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ডে সাদাই রাখি সব সময়, এটা সবার নিচে নিয়ে আসলাম। ওকে, এখন ইচ্ছা করলে আমরা এখানে অন্য কালারও অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমি উপরের কালারটা দিতে চাচ্ছি, অল্টারের সাথে আমি ব্যাক স্পেস প্রেস করলাম, দেখেন এই লাস্টের লেয়ারটা, নিচের লেয়ারটা নীল হয়ে গেল। আশা করি লেয়ার উপরে নিয়ে নিচে নিয়ে কিভাবে ভিজিবল করা যায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এগুলা নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আমি আপনাদেরকে কিভাবে সেভ করতে হয় সেটাও শিখিয়ে দিব, কারণ আপনি সারাদিন কাজ করেছেন, সেভ না করতে পারলে তো লাভ নাই, তাই না? সেই প্রথম থেকে আবার করতে হবে। সেই জন্য আমরা ফাইলে চলে যাব। ফটোশপে দুইভাবে সেভ করে রাখতে হয়, একটা হচ্ছে পিএসডি ফাইলে, ফাইল থেকে এখান থেকে চলে যাব হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজটা কোথায়? এখান থেকে এই যে সেভ অ্যাজ, এখানে ক্লিক করে দিব, যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। তো এখানে ক্লিক করার পর আমরা সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করব। আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেইখানে আপনি ডিরেক্টরি সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপে করতে চাচ্ছি, এখান থেকে একটা নাম দিব, ধরেন আমি নাম দিলাম হচ্ছে ক্লাস 1। এখান থেকে অবশ্যই পিএসডি ফাইলে সেভ করবেন, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে পিএসডিটা সিলেক্ট করে নেবেন। এখানে পিএসডি নরমালি সিলেক্ট করা থাকে, না থাকলে পিএসডি তে সেভ করবেন, ঠিক আছে? সিলেক্ট করে নেবেন। এরপর আমি জাস্ট সেভে ক্লিক করব। আমি যদি এখন এখান থেকে ওকে দিয়ে দিই, এখন যদি আমি ডেস্কটপে যাই, এই যে দেখেন আমার ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পিএসডি ফাইল কিন্তু আপনি মোবাইলে ওপেন করতে পারবেন না, আপনি কোথাও ওপেন করতে পারবেন না, এটা শুধুমাত্র ফটোশপ দিয়ে ওপেন হবে। আর এটার ভিতরে লেয়ার গুলা রয়েছে, আপনি এডিট করতে পারবেন আবারও যেখানে আপনি ছেড়ে এসেছিলেন। তাহলে ফোনে দেখার জন্য বা ফেসবুকে আপলোড করার জন্য আমাদের কি দরকার? সেই ক্ষেত্রে আমরা আরেকটা ফরম্যাটে সেভ করব, সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট। সেজন্য আমরা সেই সেভ এসে চলে যাব, আবারও সেভ অন ইউর কম্পিউটার, এখান থেকে ডেস্কটপে চলে যাব। এইখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে নেব হচ্ছে জেপিজি অথবা হচ্ছে পিএনজি, অথবা আমরা পিডিএফ আকারে সেভ করবো। এই যে পিএনজি, এই যে পিডিএফ, এই তিনটা যে কোনো একটা সেভ করলে আপনি ফোনে দেখতে পারবেন, কিন্তু পিডিএফটা আপনি হচ্ছে ওয়েবসাইটে আপলোড করতে পারবেন না, মানে ফেসবুকে আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি অবশ্যই জেপিজি আকারে সেভ করবেন, ঠিক আছে? তো আমি এখানে জেপিজিতে ক্লিক করে দিলাম। এখন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করব। এখান থেকে আপনি রেজুলেশন কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি যদি লো দিয়ে দেন তাহলে দেখবেন আপনার এখানে এমবির সাইজটা কমে যাবে, কিন্তু পিকচারটা ঘোলা হয়ে যাবে, রেজুলেশন কমে যাবে। আর এটা যদি আপনি বাড়িয়ে দেন, একদম ম্যাক্সিমাম করে দেন, রেজুলেশনটা বেড়ে যাবে আর এমবির সাইজটা, পিকচারের সাইজটা একটু বেড়ে যাবে। তবে বাড়ায়া করাই ভালো, কারণ রেজুলেশনটা ফুল থাকলে দেখতে ভালো লাগে। ওকে প্রেস করব। এখান থেকে দেখেন এটা আমার সেভ হয়ে এখানে চলে আসবে। এই যে দেখেন এটা চলে আসছে এখানে। এখন আপনি এটাকে ওপেন করে দেখতে পারবেন, সরাসরি আপনার কম্পিউটারে দেখতে পারবেন, অথবা আপনি হচ্ছে ফোনে নিতে পারবেন, কাউকে পাঠাতে পারবেন, ওয়েবসাইটে আপলোড করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন, ঠিক আছে? বা থাম্বনেল হিসাবে ইউজ করতে পারবেন যদি জেপিজি ফরম্যাটে সেভ করেন।
ওকে, তাহলে এইভাবে আমরা দুইটা ফরম্যাটে সেভ করে রাখবো। এখন আরেকটা ছোট্ট জিনিস আমি দেখিয়ে দিই, শর্টকাট দেখাবো, এবং দোকানে একটা ফরম্যাট দিয়ে বারবার কাজ করে কিভাবে সেটাও দেখিয়ে দিব। আপনার আগের ফাইলটা নষ্ট করতে চাচ্ছেন না, নতুন একটা ফাইল তৈরি করে সেখানে কাজ করতে চাচ্ছেন। দোকানে যেভাবে করে একটা ফরম্যাট দিয়ে অনেক মানুষকে কাজ করে দেয়। সেভ এসে যাবেন, শিফট কন্ট্রোল এস প্রেস করলাম, আমি এখানে গেলাম, গিয়ে এখানে যেখানে সেভ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিলাম। এখানে এক নামে কিন্তু দুইটা সেভ করা যাবে না, নাম দুইটা দিতে হবে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম ই, আর দিয়ে হচ্ছে পিএসডি ফাইলে সেভ করলাম। ওকে, এখান থেকে ওকে দিয়ে দিলাম, এই যে তৈরি হলো ফাইলটা। এখন আমি যাই কাজ করি না কেন আমার এই ফাইলের ভিতরে চেঞ্জ হবে। আমি যদি এগুলো সব নষ্ট করে ফেলি, এলোমেলো করে ফেলি, তারপরে যদি আমি কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমার সেভ হবে কোথায়? এইটার ভিতরে যায় সেভ হবে, আমার আগের ফাইলটা কিন্তু নষ্ট হবে না। এটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে দেখেন আমার ওপেন হলো, এবং উপরে এই যে দেখতে পাচ্ছেন আমি যে কয়টা পিএসডি ফাইল ওপেন করেছি সেগুলো উপরে এইভাবে থাকবে। আপনি ইচ্ছা করলে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে গিয়ে কাজ করতে পারবেন, আবার এই ফাইলে চলে আসতে পারবেন। ঠিক আছে, এটা কোনটা? এই যে আগের ফাইলটা যেটা আমি তৈরি করেছিলাম, সেই ফাইলটা কিন্তু নষ্ট হচ্ছে না, আমি নতুন একটা তৈরি করে নিয়েছি। এখন যত চেঞ্জ করব আমি এখানে সব এখানে হবে। ঠিক আছে, আমার কাছে সেটা আমি ডিলিট করেও দিতে পারি, আমার মেইন ফাইলটা থেকে যাচ্ছে। এবং আপনি যদি পিকচার আকারে সেভ করতে চান, সেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে, আমরা দেখেছি সেভ এস থেকে করা যায়, কিন্তু আমরা সেভাবে করি না। আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা কি করি জানেন? তারা হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার এবং এস, এই চারটা বাটন একসাথে প্রেস করি। এটা করলে কি হয়, আপনার যত লেয়ারই থাকুক না কেন সবগুলা স্টিল পিকচার কিরকম দেখাচ্ছে সেটা এখান থেকে শো করবে। ঠিক আছে, তো এই যে শো করতেছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে জেপিজি আকারে সেভ করতে পারেন, পিএনজি আকারে সেভ করতে পারেন। ঠিক আছে, জিপ ফাইল আকারে সেভ করতে পারেন। আমি জেপিজি সিলেক্ট করে নিলাম, এখান থেকে আপনি কোয়ালিটি বাড়াইতে কমাইতে পারেন। আবার হচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে রেজুলেশনটাও ঠিক করতে পারেন। স্কোয়ার আকারে একটা পিকচার আপনি বানাইছিলেন 1000 আপনি চাচ্ছেন আমি 500 রেজুলেশন দিয়ে সেভ করবো, এখান থেকে আপনি 500 লিখে জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার সেভ হয়ে যাবে। এখান থেকে ডিরেক্টরি বলতেছে চুজ করতে, ডেস্কটপ নিলাম, এখান থেকে আরেকটা নাম দিলাম, সেভে দিলাম। এখন যদি আমি ডেস্কটপে যাই, এই যে দেখেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেল। ফটোশপে আমরা রাস্টার ইমেজ, রাস্টার মানে হচ্ছে যেসব ইমেজের রেজুলেশন হয়, একটা ভিডিওতে রেজুলেশন থাকে 1080p, তারপরে 720p রেজুলেশন থাকে, এরকম পিকচারেও একটা রেজুলেশন থাকে। ওই রেজুলেশন যে পিকচার গুলাতে থাকে ওই পিকচারের কাজগুলা এখানে করা হয়, যেমন জেপিজি, পিএনজি, এই পিকচারের কাজগুলা আমরা ফটোশপে করে থাকি। আর এই পিকচার গুলাকে বলা হয় রাস্টার ইমেজ, আর রাস্টার ইমেজ নিয়ে কাজ করা হয় ফটোশপে। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ইমেজ নিয়ে কাজ করা হয়, যে ইমেজ গুলো আপনি যতই জুম করেন সেগুলো রেজুলেটেড হবে না, পিক্সেলেটেড হবে না, ফেটে যাবে না। ফটোশপে যে এই পিকচারগুলো নিয়ে আমরা কাজ করি, ধরেন এইখানে এই যে একটা পিকচার, এই পিকচারটাকে যদি আমি অনেক জুম করি ফোনে বা হচ্ছে পিসিতে, আমি জুম করি, দেখবেন এটা ঘোলাটে হয়ে গেছে, এর পিক্সেলগুলো দেখা যাবে আরো জুম করলে। কিন্তু আমরা ইলাস্ট্রেটরে যে ফাইলগুলো নিয়ে কাজ করব, সেই ফাইলগুলা যতই আপনি জুম করেন না কেন সেটা পিক্সেলেটেড হবে না, কারণ এটা হচ্ছে ভেক্টর ইমেজ। এটা যতই জুম করবেন তত পিক্সেল অটোমেটিক জেনারেট হতে থাকবে। অনেক বড় বড় কাজ, যখন 70 ফিট 80 ফিট লম্বা একটা ব্যানার ডিজাইন করবেন, বড় বড় হচ্ছে স্টেশনে বড় বড় বিলবোর্ড থাকে, বিলবোর্ডে যে 70 ফিট 50 ফিট 100 ফিট লম্বা লম্বা ব্যানার থাকে, ওইগুলা ডিজাইন করা হয় ইলাস্ট্রেটরে। আর ইলাস্ট্রেটরে ছোট কাজও করা হয়, ফ্লায়ার, পোস্টার, ব্রোশিওর, লোগো ডিজাইন ইলাস্ট্রেটরে করা খুব সহজ। এই কাজগুলো আমরা পরে শিখবো, প্রথমে আমরা হচ্ছে ফটোশপটা শিখে নিব। তো ফটোশপে কাজ শেখার জন্য সবচাইতে সুইটেবল হচ্ছে ফটোশপ 2020 বা 2020 এর ভার্সনটা, কারণ এটা খুব একটা লাইট ওয়েটও না, আবার হচ্ছে খুব একটা ভারীও না। এটার মাঝে যা আছে পরবর্তী লেটেস্ট ভার্সন গুলাতে ওই সেম জিনিসগুলাই পাবেন, অর্থাৎ আপনি এটা শিখলে আপনি লেটেস্ট ভার্সনটা শিখতেছেন। এছাড়া আপনার পিসির কনফিগারেশন যদি লো থাকে, সেক্ষেত্রে আপনি ফটোশপ CS6 বা তার পরের ভার্সন গুলা নিতে পারেন, ফটোশপ 2017, 18, 19 ওইগুলা ইউজ করতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো 2020টা ইউজ করার জন্য, কারণ এইটার মাঝে যা আছে একদম লেটেস্ট 2025-এও তাই আছে। 2025-এ অনেক কিছু অ্যাডভান্স আছে যেগুলো দরকার পড়ে না। ওকে, তো অনেক ভাষণ ছেড়ে দিছি, তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এই সিলেকশন টুলের, মার্কিউ সিলেকশন টুল, রেক্টেঙ্গেল সিলেকশন টুলের আরো বেশ কিছু এক্সট্রা কাজ আছে, যেখানে উপরে দেখতে পাচ্ছেন ফেদারের কাজ আছে, তারপরে হচ্ছে সিলেকশনের মাঝে কিভাবে আরেকটা সিলেকশন করতে হয়, সেখান থেকে আবার কিভাবে একটু বাদ দিতে হয়। ধরেন আমি এখান থেকে একটু বাদ দিতে চাচ্ছি সিলেকশন, এইগুলো সবকিছু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ফেদার ইউজ করে কিভাবে সূর্যের যে আলোটা ছড়িয়ে যায়, একটা ব্রাইটনেস হয়, চাঁদের আলোটা ছড়িয়ে যায়, ব্রাইটনেস হয়, সেইটা আমরা গ্লো হয়, সেই গ্লোটা কিভাবে করতে হয় সেগুলো নেক্সট ক্লাসে দেখবো। আর অনেক কিছু দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, যদি মনে হয় আপনার উপকারে আসতে পারে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং মাস্ট হচ্ছে লাইক করেন, ভিডিওটাকে শেয়ার করেন। কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান, কোন জেলা থেকে কে দেখতেছেন, তাহলে আমরা একটু ইন্সপায়ার্ড হই যে আপনারা কোথা থেকে দেখতেছেন, কেউ উপকৃত হচ্ছে কিনা। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।